এই সুন্দর পৃথিবীটাকে আমরা যখন অনেক বেশি দূষিত করে ফেলব, তখন আমাদের এই পৃথিবীর অবস্থা কেমন হতে পারে। প্রতিনিয়তই আমাদের পৃথিবী অনেক উন্নত হচ্ছে, কিন্তু এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাকৃতিক দূষণ। পৃথিবীকে উন্নত করতে গিয়ে আমরা যখন আমাদের এই সুন্দর পৃথিবীর পরিবেশটাকে অনেক দূষিত করে ফেলব, তখন এই প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখানো হয়েছে আজকের এই মুভিতে। বলছিলাম 2004 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভির কথা, যার নাম হচ্ছে দ্য ডে আফটার টুমোরো। মুভিটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং। মুভিটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যদি সত্যি সত্যি আমাদের সাথে প্রকৃতি এরকম করে, তাহলে আমরা কতটা হুমকির সম্মুখীন হতে পারি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই অসাধারণ মুভিটি দেখে আসা যাক। মুভির শুরুতে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় মুভির মেইন ক্যারেক্টার জ্যাকের সাথে। জ্যাক ছিল একজন জলবায়ু গবেষক এবং সে একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করত। আবহাওয়া পরিবর্তন এবং এর সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা করাই তার কাজ। বর্তমানে আমরা জ্যাককে তার 2 সহকর্মীর সাথে একটি বরফের এলাকায় দেখতে পাই। তারা 3 জন এই জায়গায় বরফের নমুনা সংগ্রহ করতে এসেছে, তাই তারা এখানে একটি মেশিন বসিয়ে তাদের কাজ করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটিতে একটি ফাটল ধরতে শুরু করে এবং দেখতে দেখতেই এই জায়গাটি 2 প্রান্তে ভাগ হয়ে যায়। জ্যাক সেখানে আসলে দেখতে পায় তারা এই জায়গার যে নমুনাগুলো সংগ্রহ করেছিল সেগুলো অপর প্রান্তে রয়েছে আর তারা রয়েছে আরেক প্রান্তে। তাই জ্যাক কোনো চিন্তাভাবনা ছাড়াই সেই নমুনাগুলো উদ্ধার করার জন্য ওই প্রান্তে লাফ দেয়। নমুনাগুলো নিয়ে সে যখন ফিরবে তখন সে লক্ষ্য করে এই ফাটলটি আরো বড় হয়ে গেছে। তবে কোনো উপায় না থাকায় এই প্রান্তে ফিরে আসার জন্য সে আবারও লাফ দেয় এবং সেই নমুনাগুলো উদ্ধার করতে পারে। কিন্তু জ্যাক সেখান থেকে পা পিছলে পড়ে যায়। তার 2 সহকর্মী সেখানে ভেবেই নিয়েছিল যে জ্যাক হয়তোবা একদমই নিচে পড়ে গিয়েছে। তবে তারা লক্ষ্য করে সে তার হাতে থাকা সেই হুকটির মাধ্যমে কোনো মতো সেখানে ঝুলে আছে। এটা দেখে তার 2 সহকর্মী তাকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পর কয়েক মাস কেটে যায়। এরপরে আমাদের ভারতের দিল্লি শহরকে দেখানো হয়। এখানে পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটি মিটিং হচ্ছিল। এই মিটিংয়ে বিশ্বের বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্টরা উপস্থিত আছে। এখানে আমরা জ্যাককেও দেখতে পাই। সে এখানে উপস্থিত সব রাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলতে থাকে, আমাদের পৃথিবীর তাপমাত্রা খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। এত দ্রুত আবহাওয়া পরিবর্তনের মূল কারণ আমরা নিজেরাই, কারণ আমরা প্রতিনিয়তই পরিবেশ দূষণ করে চলেছি। তবে এভাবেই যদি আমাদের পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন হতেই থাকে, তাহলে আমাদের পৃথিবীতে যতগুলো হিমবাহ আছে সবগুলোই গলে যাবে, যার ফলে পৃথিবীর সব মহাসাগরের উচ্চতা বেড়ে যাবে। আর এই সাগরের পানি আমাদের দেশের শহরগুলোতে প্রবেশ করবে। তবে শুধু সাগরের উচ্চতাই বাড়বে না, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে শিলাবৃষ্টিও হতে পারে। এর সাথে ঘূর্ণিঝড়, টর্নেডো, এমনকি অনেক জায়গায় খুব বেশি পরিমাণে ঠান্ডা নামতে পারে। আর এসব আগামী 100 বছরের মধ্যেই আসতে চলেছে। তাই জ্যাক সেখানকার সবার উদ্দেশ্যে বলে যে আমাদের এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তা না হলে আমাদের আগামী প্রজন্ম অনেক বড় হুমকির মুখে পড়তে পারে, এমনকি এর জন্য পুরো মানবজাতি বিলুপ্তও হয়ে যেতে পারে। তবে এখানে জ্যাকের কথায় কোনো দেশের প্রেসিডেন্টই তেমন গুরুত্ব দেয় না। আমেরিকার প্রেসিডেন্ট বেকার তাকে বলে, তুমি যে প্রস্তাব দিয়েছ সেটা অনেক ব্যয়বহুল। কিন্তু সেখানে সবাই জ্যাকের কথায় গুরুত্ব না দিলেও সেই মিটিংয়ে থাকা একজন ওশানোগ্রাফার অর্থাৎ সমুদ্র বিজ্ঞানী তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। আর এই ওশানোগ্রাফারের নাম হচ্ছে র্যাপসন। এই মিটিংয়ের পর আমরা দেখতে পাই দিল্লির মতো শহরে তুষারপাত শুরু হয়ে গেছে, অর্থাৎ ইতিমধ্যেই পৃথিবীর আবহাওয়া পরিবর্তন শুরু হয়ে গেছে। এখানে আমরা র্যাপসন আর জ্যাককে একসাথে দেখতে পাই। দুজনে একে অপরের সাথে পরিচিত হচ্ছিল। বিজ্ঞানী র্যাপসন জ্যাককে বলে, আপনি যা বলেছেন সব ঠিক ছিল, কিন্তু আপনার কথায় সেখানে কেউই গুরুত্ব দেয়নি। তবে আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারি। সে তাকে বলে, আমি একজন ওশানোগ্রাফার। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি সমুদ্রের স্রোত বারবার পরিবর্তন হচ্ছে। আমি যদি এরপরে কোনো আপডেট পাই তাহলে সেটা আপনাকে জানাবো। এরপর আমরা স্কটল্যান্ডে একটি আবহাওয়া অধিদপ্তর দেখতে পাই। এটা মূলত র্যাপসনেরই একটি আবহাওয়া অধিদপ্তর। সে দিল্লি থেকে এখানে ফিরে এসেছে। এখানে আমরা আরো 2 জন লোককে দেখতে পাই। একজনের নাম হচ্ছে ডেভিড আর একজনের নাম হচ্ছে ডন। এরা 2 জন হচ্ছে র্যাপসনের সহকারী। ডেভিড হঠাৎ করেই তার কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করে স্কটল্যান্ডের তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। এরপর আমরা জাপানের টোকিও শহরে দেখতে পাই। এই শহরে কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছিল। আচমকাই টোকিও শহরে শিলাবৃষ্টি শুরু হতে থাকে।
আর এটা কোনো সাধারণ শিলাবৃষ্টি নয়, একদম বিশাল বিশাল বরফের টুকরো আকাশ থেকে নিচে পড়তে থাকে। হঠাৎ করেই এই ধরনের বড় বড় বরফের টুকরো আকাশ থেকে পড়ার কারণে সেখানের লোকজন বুঝতেই পারছিল না যে এই মুহূর্তে তারা কি করবে, তাই তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, যার ফলে এই বরফের টুকরো সেখানকার অনেক মানুষকেই আহত করে দেয়। এদিকে জ্যাক তার স্ত্রীর সাথে ফোনে কথা বলে। জ্যাকের স্ত্রীর নাম হচ্ছে লিলি। সে তার এবং তার ছেলে স্যামের সম্পর্কে খবর নেয়। তখন লিলি জ্যাককে জানায় যে তাদের ছেলে স্যাম একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এই প্রতিযোগিতাটি হবে নিউ ইয়র্কে। লিলি জ্যাককে বলে সে যেন স্যামকে এয়ারপোর্টে এগিয়ে দেয়। জ্যাক তাকে বলে ঠিক আছে, আমি স্যামকে এয়ারপোর্টে নামিয়ে দিব। আসলে জ্যাক তার কাজের জন্য তার পরিবারের সাথে থাকতে পারে না। এরপর আমরা মহাকাশের একটি দৃশ্য দেখতে পাই। মহাকাশের এই স্পেসশিপে থাকা কিছু নভোচারী সেখান থেকে পৃথিবীর দিকে লক্ষ্য করে। তারা এই স্পেসশিপ থেকে দেখতে পায় পৃথিবীর দিকে একটি ভয়ঙ্কর রকমের ঝড় খুব শীঘ্রই আসতে চলেছে। পরের দিন জ্যাক স্যামকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। তবে এয়ারপোর্টে আসার পথে স্যাম তার বাবার সাথে খুব একটা কথা বলে না। সে তার বাবার উপর মন খারাপ করেছিল, কারণ তার বাবা কাজের জন্য তাদেরকে তেমন একটা সময় দিতে পারে না। বিষয়টি জ্যাকও বুঝতে পারে। এরপরে স্যাম এয়ারপোর্টে পৌঁছালে তার বাবাকে বিদায় জানিয়ে প্লেনে উঠে পড়ে। এখান থেকে আমরা জানতে পারি স্যাম বিমান যাত্রায় অনেক ভয় পায়, তাই সে আকাশপথে কোথাও যাওয়া পছন্দ করে না। স্যামের সাথে তার দুই বন্ধুকেও আমরা দেখতে পাই। তার ছেলে বন্ধুর নাম হচ্ছে জয় আর মেয়ে বন্ধুটির নাম হচ্ছে লুসি। স্যাম লুসি নামের এই মেয়েটিকে অনেক পছন্দ করত, কিন্তু সে এটা কখনোই তাকে বলেনি। তাদের বিমানটি স্বাভাবিকভাবেই চলছিল, তবে বিমানে থাকা যাত্রীরা অনুভব করে তাদের বিমানটি যেন ঝাঁকুনি খাচ্ছে। এরপরে সেখানকার পাইলট যাত্রীদের উদ্দেশ্যে বলে যেন তারা তাদের নিজ নিজ সিট বেল্ট বেঁধে নেয়, কারণ হয়তোবা সামনের কিছুক্ষণ বিমানটি জরুরি অবস্থা দিয়ে যাবে। স্যাম এখানে আরও অনেক ভয় পেয়ে যায়। এমনিতেই তো সে বিমান যাত্রায় ভয় পেত, তার উপর আবার এই অবস্থা। সেখানে তাদের বিমানটি বাতাসে দুলতে থাকে, তবে তাদের তেমন কোনো বিপদে পড়তে হয় না। কিছুক্ষণের মধ্যেই বিমানটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। স্যাম আর তার বন্ধুরা সেখানে পৌঁছালে তারা সেখানে আকাশে অনেকগুলো পাখি দেখতে পায়। এই পাখিগুলো এদিক থেকে অন্যদিকে যাচ্ছিল। বিষয়টা স্যামের কাছে খুব অদ্ভুত লাগে। সে খুব অবাক হয়ে যায়। স্যাম তার বন্ধুদের নিয়ে সেই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় তারা 3 বন্ধু একই টিমে আছে। এই কুইজ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে তারা বিজয়ী হয়। প্রথম রাউন্ডের পর তাদের কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। এরপর আমরা সেই বিজ্ঞানী র্যাপসনকে দেখতে পাই। র্যাপসন তার কম্পিউটার স্ক্রিনে 3টি দেশের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করে। এই আবহাওয়ার পরিবর্তন এত দ্রুত হারে হচ্ছিল যে সে দেখে অনেক চিন্তায় পড়ে যায়। সে জ্যাককে ফোন করে এবং সে তাকে এইসব ঘটনা খুলে বলে। র্যাপসন জ্যাককে জানায় যে 3টি মহাসাগরের তাপমাত্রা খুব দ্রুত হারে নিচে নেমে যাচ্ছে। দিল্লির সম্মেলনে আপনি যা বলেছিলেন সেটাই হয়তোবা ঘটতে চলেছে, কিন্তু আপনি বলেছিলেন যে আবহাওয়ার এই সমস্ত পরিবর্তন আগামী 100 বছরের মধ্যে ঘটতে পারে, কিন্তু এইসব তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এইসব জানার পর জ্যাক খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের কাছে পৃথিবীকে বাঁচানোর জন্য আর বেশি সময় নেই। তাই জ্যাক তার কোম্পানির সিনিয়র টমের কাছ থেকে একটি নতুন ধরনের মেশিনের মডেল তৈরি করার অনুমতি চায়, যেন এর মাধ্যমে তারা আবহাওয়া সম্পর্কে জানতে পারে এবং সতর্কতা অবলম্বন করতে পারে। কিন্তু সেই কোম্পানির সিনিয়র জ্যাককে সরাসরি না করে দেয়। এখনো পর্যন্ত জ্যাকের কথায় তারা কেউই গুরুত্ব দিচ্ছিল না। এরপর আমরা দেখি আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে বেশ কয়েকটি বিশাল বিশাল টর্নেডো আঘাত হানছে। এই ভয়ানক টর্নেডোর কারণে লস অ্যাঞ্জেলস শহরের বড় বড় দালান কোঠা, অফিস আদালত, গাড়ি বাড়ি সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছিল। এই ভয়ানক টর্নেডোর ফলে এত বেশি ধ্বংসযোগ্য হয় যে এর কারণে শহরের প্রায় 75% মানুষ মারা যায়। এই খবরটি কোম্পানির সিনিয়র টমের পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্টও জানতে পারে। এরপর প্রেসিডেন্ট আবহাওয়ার এই পরিস্থিতির কারণে সারা দেশের বিমান চলাচল বন্ধ করে দেয়, যার কারণে এদিকে আবার স্যাম আর তার বন্ধুরা যেখানে প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করতে গিয়েছিল সেখানেই আটকা পড়ে। তবে টম বুঝতে পারে যে জ্যাক একেবারে ঠিক ছিল, কারণ জ্যাক যা আশঙ্কা করেছিল এবং তাদেরকে যে পূর্বাভাস দিয়েছিল তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই এখন টম জ্যাককে দ্রুতই সেই মডেল প্রস্তুত করতে বলে। তবে এই কাজটি করার জন্য জ্যাক এবং তার দলকে সে মাত্র 48 ঘন্টা সময় দেয়। তাই তারা খুব দ্রুতই সেই মডেল তৈরির কাজ শুরু করে। এরপর জ্যাক আর তার দল একটানা 24 ঘন্টা পরিশ্রমের পর সেই মডেলটি তৈরি করে ফেলে।
মডেলটি প্রস্তুত হয়ে গেলে এর মাধ্যমে তারা জানতে পারে দ্রুত কোনো পদক্ষেপ না নিতে পারলে প্রায় 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই সবকিছু শেষ হয়ে যাবে। তার মানে হলো এই ধরাবাঁধা সময়ের মধ্যেই তাদেরকে কিছু একটা করতে হবে যেন তারা সব সাধারণ মানুষদের বাঁচাতে পারে। জ্যাক তার ছেলে স্যামকে ফোন করে, তাকে বলে ফিরে আসতে। তবে স্যাম তাকে বলে যে এখন সব ধরনের ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে, তাই সে চাইলেও এই মুহূর্তে সেখান থেকে ফিরতে পারবে না। এরপর জ্যাক প্রেসিডেন্টকে সমস্ত তথ্য এবং রিপোর্ট দেখায় যা তার তৈরি করা সেই নতুন মডেল থেকে সে জানতে পেরেছিল। তবে এখনও জ্যাকের কথায় প্রেসিডেন্ট কোনো গুরুত্ব দেয় না। প্রেসিডেন্ট ভাবছিল হয়তোবা এটা কোনো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ। জ্যাক তাকে বলে আমাদের এই পৃথিবী মাত্র 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই ঠান্ডায় জমে যাবে, যার কারণে আমরা সবাই মারা যাব। তাই এর আগেই আমাদের সবাইকে আগত সেই কঠিন আবহাওয়ার মোকাবিলা করতে হবে। এইসব বলার পরেও জ্যাকের কথায় কোনো কাজ হয় না। এদিকে সাগরের বিজ্ঞানী দেখেন যে সব জায়গায় আবহাওয়া পরিবর্তনের কারণে খুব দ্রুতই তাপমাত্রা কমছে। যদি এটা এভাবেই চলতে থাকে তাহলে খুব শীঘ্রই সব কিছুই ঠান্ডায় জমে যাবে। তারপরে আমরা দেখতে পাই উত্তরের আবহাওয়ার এই পরিবর্তনের কারণে সেখানে খুব দ্রুতই তুষার ঝড় এসেছে। স্কটল্যান্ডে আমরা 3টি হেলিকপ্টার উড়ে যেতে দেখতে পাই। কিছু আর্মি সৈন্যরা এই হেলিকপ্টারগুলো নিয়ে সেদিকে যাচ্ছিল। তবে কিছু দূর যাওয়ার পরেই এখানে এতটাই ঠান্ডা নেমে আসে যে যার কারণে হেলিকপ্টারগুলো সেখানে জমে যায়। এই হেলিকপ্টারগুলোর পাখা জমে যাওয়ার কারণে এগুলো সোজা নিচে ক্র্যাশ করে। তবে হেলিকপ্টারে থাকা একজন লোক সে বাইরে বের হওয়ার জন্য হেলিকপ্টারের দরজাটি যখনই খোলে তখনই সাথে সাথেই সেই লোকটি ঠান্ডায় জমে যায়। জ্যাকও স্কটল্যান্ডের এই খারাপ আবহাওয়ার খবর পায়। স্কটল্যান্ডেই যেহেতু সাগরের সেই বিজ্ঞানী ছিলেন, এই কারণে জ্যাক তাকে স্কটল্যান্ড থেকে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য বলে। তবে সে তাকে বলে এখন আর সেটা সম্ভব নয়, কারণ এখানে বাইরে বের হলেই সবাই বরফে জমে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই একটি বিশাল তুষারের ঝড় স্কটল্যান্ডের দিকে আসছে, আর এর কারণেই সাগরের সেই বিজ্ঞানী আর তার সহকর্মী 2 জন তারা সেখানেই মারা যায়। এদিকে নিউ ইয়র্কে প্রবল বৃষ্টি হচ্ছে, সেখানে রাস্তাঘাটে অনেক পানি জমে গেছে। এই কারণে স্যাম আর তার বন্ধুরা সেখানে আটকে যায়। সেখানে একজন সিকিউরিটি গার্ড তাদের সবাইকে তাদের জীবন বাঁচাতে একটি লাইব্রেরিতে যেতে বলে। কিছুক্ষণ পর স্যাম দেখতে পায় একটি খুব বড় সুনামির ঢেউ তাদের দিকেই এগিয়ে আসছে। স্যাম সেই লাইব্রেরিতে প্রবেশ করতেই যাচ্ছিল, সেই মুহূর্তেই সে লক্ষ্য করে লুসির পা একটি গাড়িতে আটকে গেছে, যার কারণে সে আসতে পারছে না। তাই স্যাম ছুটে যায় তাকে বাঁচাতে। সে কোনোমতে তাকে বাঁচিয়ে নিয়ে তারা সবাই সেই লাইব্রেরিতে প্রবেশ করে, আর তারা সবাই একটুর জন্য সেই সুনামির হাত থেকে বেঁচে যায়। আমরা দেখি এই শহরের এই সুনামিটি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যার কারণে পুরো শহরটি পানির নিচে তলিয়ে যাচ্ছে, আর এই পানি ধীরে ধীরে সেই লাইব্রেরিতে উঠতে থাকে। স্যাম লাইব্রেরির একটি ফোন থেকে তার বাবা জ্যাককে কল করে এবং তাকে পুরো নিউ ইয়র্ক শহরের খারাপ অবস্থা সম্পর্কে জানায়। জ্যাক তাকে বলে যাই ঘটুক না কেন তুমি আর তোমার ফ্রেন্ডরা এই লাইব্রেরি থেকে একদমই বাইরে যাবে না, কারণ সেখানে এমন একটি ঝড় আসতে চলেছে যার কারণে ঠান্ডায় সবকিছুই জমে যাবে। তোমাকে চিন্তা করতে হবে না, আমি খুব শীঘ্রই তোমাদের সবাইকে বাঁচাতে আসব। এরপর জ্যাক তার কোম্পানির সিনিয়র টমের অনুরোধে রাষ্ট্রপতির সাথে দেখা করেন। জ্যাক এখানে সবার উদ্দেশ্যে বলতে থাকে পৃথিবীর উত্তর প্রান্তের তাপমাত্রা একেবারেই নিচে নেমে যাচ্ছে, তবে পৃথিবীর দক্ষিণ প্রান্ত এখনও সুরক্ষিত আছে। তাই আমাদের যত দ্রুত সম্ভব উত্তর প্রান্তের সব লোকেদের দক্ষিণ প্রান্তে পাঠাতে হবে। এরপর উত্তর প্রান্তের সব মানুষদের দক্ষিণ প্রান্তে পাঠানো হয়। এদিকে জ্যাক তার 2 বন্ধুকে সাথে নিয়ে তার ছেলেকে বাঁচাতে নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। নিউ ইয়র্কের তাপমাত্রা এতটাই কমেছিল যে সেখানকার সমস্ত পানি জমে গিয়েছিল। এরই মধ্যে সেই লাইব্রেরিতে আটকে থাকা লোকগুলো জানতে পারে যে পৃথিবীর দক্ষিণ প্রান্ত এখনো সুরক্ষিত আছে। তাই লাইব্রেরিতে আটকে থাকা সব মানুষগুলো সিদ্ধান্ত নেয় তারাও বাকি সব মানুষের মতোই দক্ষিণ প্রান্তে যাবে। সেই লোকগুলো যখন দক্ষিণ প্রান্তে যাওয়ার জন্য লাইব্রেরি থেকে বের হচ্ছিল তখন স্যাম তাদের সবাইকে নিষেধ করে। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এই মুহূর্তে বাইরে যাওয়াটা বিপজ্জনক। স্যাম বলে যে আমার বাবা একজন আবহাওয়া বিজ্ঞানী, আমি তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এখানে থাকাটাই আমাদের জন্য বেটার হবে, কারণ বাইরের তাপমাত্রা খুব দ্রুতই কমছে, আর যদি আমরা বাইরে যাই তবে আমরা সবাই অতিরিক্ত ঠান্ডার কারণে জমে যাব, যার কারণে আমাদের মৃত্যু হবে। আর আমার বাবা খুব শীঘ্রই এখানে আসবে আমাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তাদের মধ্যে
কেউই স্যামের কথা বিশ্বাস করে না। এরপরে স্যামের বন্ধু এবং কিছু লোক ছাড়া সবাই এখান থেকে চলে যায়। জ্যাক এবং তার বন্ধুরা নিউ ইয়র্কে যাচ্ছিল, তবে পথে অতিরিক্ত তুষারপাতের কারণে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। তাই কোনো উপায় না থাকায় এখন তাদের পায়ে হেঁটেই যেতে হচ্ছিল। এদিকে স্যাম লক্ষ্য করে খুব দ্রুতই তাদের দিকে সেই ঠান্ডা এগিয়ে আসছে, আর এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তারা সবাই সেই লাইব্রেরিতে থাকা বইগুলো পুড়িয়ে লাইব্রেরিটিকে উষ্ণ রাখার চেষ্টা করতে থাকে, যাতে তারা সবাই এই ঠান্ডাতে জমে না যায়। জ্যাক যখন সেই বরফ জমা রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানকার সবকিছুই জমে যাওয়ার কারণে অনেক বড় বড় ভবনগুলোও বরফের নিচে চাপা পড়েছিল। তারা তিনজন ওই ভবনগুলোর উপর দিয়ে হাঁটছিল। তখন হঠাৎই জ্যাকের একজন বন্ধু দুর্ঘটনাবশত তার পায়ের নিচে থাকা বিল্ডিংয়ের ছাদ ভেঙে নিচে পড়ে যায়, যার কারণে জ্যাকের সেই বন্ধুর সেখানেই মৃত্যু হয়। তার মৃত্যুর কারণে জ্যাক এবং তার আরেক বন্ধু খুবই কষ্ট পায়। কোনো উপায় না থাকায় তাদের জীবন বাঁচাতে তারা এগিয়ে যায়। অন্যদিকে স্যামের ফ্রেন্ড লুসির স্বাস্থ্য হঠাৎই খারাপ হতে শুরু করে। তাই স্যাম তার দুই বন্ধুর সাথে একটি জাহাজে ঔষধ সন্ধান করতে যায়, যেটা সুনামির পানিতে ভেসে এসেছিল। তারা সবাই এই জাহাজ থেকে কিছু গুরুত্বপূর্ণ ঔষধ সরবরাহ করে। তবে তারা দেখতে পায় সেই জাহাজে কিছু নেকড়ে আশ্রয় নিয়েছে। এই নেকড়েগুলো জঙ্গল থেকে এসে জীবন বাঁচাতে এই জাহাজে আশ্রয় নিয়েছে। হঠাৎ করেই এই নেকড়েগুলো তাদের উপর আক্রমণ করে। সেখানকার একটি নেকড়ে স্যামের বন্ধুকে কামড় দেয় এবং সে আহত হয়ে যায়। কিন্তু স্যাম কোনো মতে তার দুই বন্ধুকে বাঁচায় এবং তাদেরকে লাইব্রেরিতে ফিরিয়ে আনে। এরপর স্যামের ফ্রেন্ড লুসি সেই মেডিসিন নিলে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এদিকে মহাকাশ থেকে সেই দুজন বিজ্ঞানী দেখতে পায় যে সেই ঠান্ডা ঝড় এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, যার কারণে ধীরে ধীরে নিউ ইয়র্কে তুষার ঝড় থেমে যায়। এদিকে জ্যাক আর তার বন্ধু তারা দুজনে খুব শীঘ্রই স্যামের কাছে এসে পৌঁছায়। স্যাম তার বাবাকে দেখে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। জ্যাক তার ছেলে স্যাম এবং এখানে আটকে পড়া অন্যান্য লোকেদের বাঁচাতে তার কোম্পানির সিনিয়রকে ফোন করে সাহায্য চায়। তার কোম্পানির সিনিয়র টম রাষ্ট্রপতিকে এই বিষয়টি বলে। রাষ্ট্রপতি জ্যাক এবং সেখানে আটকে পড়া অন্যান্য লোকেদের বাঁচাতে সেখানে দ্রুতই একটি হেলিকপ্টার পাঠায়। হেলিকপ্টারটি খুব দ্রুতই এখানে এসে পৌঁছায় এবং তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। তারা সবাই সেই হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকালে জানতে পারে যে নিউ ইয়র্কে এখনও অনেক লোক বেঁচে আছে। এরপরে আমরা দেখতে পাই যে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিছুক্ষণ পর সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়, ঠিক আগের মতো। এরপর আমরা দেখি প্রেসিডেন্ট মিডিয়ার সামনে আসে এবং দেশবাসীর কাছে ক্ষমা চায়, কারণ শুরুতেই যখন জ্যাক তাকে আবহাওয়ার পরিবর্তনের কথা বলেছিল তখন সে জ্যাকের কথা শোনেনি, তাই সে এখন অনেক অনুতপ্ত। সে বলে, আমি যদি সেই সময় জ্যাকের কথা শুনতাম তাহলে হয়তোবা আজ অনেক মানুষকেই বাঁচাতে পারতাম। আর আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমার জন্যই অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট সবার উদ্দেশ্যে বলে, আমরা প্রকৃতির কাছে কতটা তুচ্ছ তা প্রকৃতি আমাদেরকে খুব ভালো করেই এবার জানিয়ে দিয়েছে। মুভিটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।